আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। এই ঘটনাটি তরুণ ভাই পাঠিয়েছেন নিউ দিল্লি থেকে। প্রিয় রাজন ভাই, শুরুতেই আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। এরপর ঠিকানা পাঠিয়েছেন X26 জান্তা জীবন ক্যাম্প, হোকলা ফেজ 2, নিউ দিল্লি। অনুরোধ রইল ভাই, ফোন নম্বরটি প্রকাশ করবেন না। এরপর বলছেন, লিখা বা বলার মধ্যেই মনের অজান্তেই অনিচ্ছাকৃতভাবে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে আমরা চলে যাব সরাসরি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করব। বলছেন তরুণ কুমার, শুরুতেই আমার পরিবারের কিছুটা বর্ণনা দিই। আমার নাম তরুণ কুমার। আমার ছোট্ট একটি পরিবারে আছে মা, বাবা, দাদা, মেজদা ও আমার বড় দিদি। সাল 2007। আমি তখন এইচএসসিতে পড়াশোনা করছি। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই পড়াশোনার খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে জবও করি। সাল 2007। হঠাৎ একদিন আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ পরিচিত হয় মাধুরী নামে একটি মহিলার সঙ্গে। প্রথম আমরা ফেসবুকের মাধ্যমে কথাবার্তা বলতাম। এরপর ধীরে ধীরে যতই দিন যায় ততই আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এইভাবে কেটে যায় প্রায় 1 বছর। এরপর আমরা একে অপরকে ভালো মতো চেনা জানা হই এবং আমরা চিন্তা ভাবনা নিই বিয়ে শাদী করার জন্য খুবই আগ্রহের সঙ্গে। আমাদের যেহেতু ফেসবুকের মাধ্যমে আলাপ পরিচয়, এক্ষেত্রে আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না। বিদায় আমরা সিদ্ধান্ত নিই বাড়িতে না জানিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে শাদী করার। আমাদের আলোচনা মোতাবেক আমরা সেটাই করি। আমি 2008 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাই। তখন আনুমানিক সময়টা ছিল সকাল 6:30। আমি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দেখি আমার এক্স টিকিট কাউন্টারের কাছে একটি গোলাপি ওড়না মুখে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো অবশ্যই আগের থেকে ফোনে জানিয়ে দেওয়া ছিল। আমি আমার এক্সকে সঙ্গে করে নিয়ে হোটেলে উঠি। হোটেলে আমি ফ্রেশ হয়ে দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে আমি মাধুরীকে জিজ্ঞেস করি, তুমি কি বাড়িতে জানিয়ে এসেছো? উত্তরে মাধুরী বললেন, না। এরপর আমরা দ্রুত হোটেল থেকে বের হয়ে দিল্লির উদ্দেশ্যে পরবর্তী ট্রেনে উঠে পড়ি। সময় মতো আমরা দিল্লি পৌঁছে যাই। এগুলো বলার উদ্দেশ্য ঘটনাটি লাস্ট পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। দিল্লিতে এসে আমরা দুজন রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করার পর আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা বাড়ি পৌঁছাতেই বাড়ির সকল মানুষজন আমাদের ওপর ভীষণ ক্ষিপ্ত ও রাগান্বিত। এক পর্যায়ে মা বললেন, তোর সঙ্গে মহিলাটি কে? আমার ভীষণ ভয় হচ্ছিল। কী জবাব দেব মাকে, আমি কিছুই বুঝতে পারছি না। মনের মধ্যে একটু সাহস জগিয়ে মাকে বললাম, এর নাম মাধুরী সরকার। আমরা দুজনকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু মাধুরীর মা বাবা অন্য কোথাও মাধুরীর জন্য পাত্র ঠিক করে ফেলেছে। তাই আমি মাধুরীকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি এবং আমরা বিয়ে শাদী করে ফেলেছি। মা, আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও। মা তখন আরও রাগান্বিত হয়ে বললেন, যেখান থেকে নিয়ে এসছি সেখানেই রেখে আয় ওকে। কোথায় রাখবে ওকে? বেশ কয়েকদিন হলো তোর দিদি ও জামাইবাবুরা এসেছে বাড়িতে। এখন নিচের তলার কোনো রুম খালি নেই, সেবাই ওপরে চিলেকোঠা রুম ছাড়া। আমি তখন মাকে বলি, আমাদের চিলেকোঠা রুমে কয়েকটা দিন থাকতে দাও। এই বলে খুব আপত্তি মিনতি করায় মায়ের মনে একটু দয়া হয়। আমাদের দুজনকে বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি দেন। ছাদের উপর চিলেকোঠার পাশের রুমে বেশ কয়েক মাস কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। এর কয়েক মাস পর মাধুরী প্রেগনেন্ট হয়। ধীরে ধীরে মাধুরী খাওয়া দাওয়া কমতে থাকে। কমতে এক পর্যায়ে এতটাই কমে যায় যে সে দিনের পর দিন না খেয়ে পুরো অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে আমি মনে মনে ভাবি, এটা তো স্বাভাবিক ব্যাপার, অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটা হয়। পরদিন আমি মাধুরীকে নিয়ে একটি ডাক্তারের কাছে যাই। ডাক্তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সমস্যার কোনো কারণ নেই, শুধু খাওয়া দাওয়াটা ঠিকমতো করাবেন এবং ঠিকমতো ওর খেয়াল রাখবেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাওয়াবেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমরা ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরে যাই। এর কয়েক সপ্তাহ কেটে যায়, কিন্তু ওষুধের কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, বরং অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিই অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব মাধুরীকে। কয়েকদিন পর সন্ধ্যাবেলায় আমি গ্রামে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মা তখন ফোন করে বলে, বাবা তরুণ,
তুই যখন বাড়ি থেকে বের হয়ে যাস তখন তোর বউ কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। প্রায় দিন সন্ধ্যাবেলা ছাদের উপরে পা ঝুলিয়ে বসে পা দোলাতে দেখা যায়। কিছু বলতে গেলে আমাদের কেমন যেন একটা ভাষায় কথা বলে। এগুলো আমরা কিছুই বুঝতে পারি না। আমরা ভীষণ অবাক হই। বাবা তরুণ, তুই ওকে একটি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাস। পরদিন আমি একটি প্রাইভেট হসপিটালে মাধুরীকে নিয়ে যাই। ডাক্তার ওর ট্রিটমেন্ট শুরু করে। রক্ত পরীক্ষা, এমআরআই সমস্ত রকম রিপোর্ট করার পরও কেন জানি ওর মধ্যে কোনো রোগ ধরা পড়ে না। বেশ কিছুদিন পর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে বের হই। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে রাত 11টা বেজে যায়। আমি একটু ভয়ে ভয়ে বাড়ি ফিরছিলাম, কারণ মা বাবা বকা দেবে তাই। আমি বাড়ি ফিরতে দেখি মা উঠানে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি মাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন মা বলে, বাবা তোর বউকে রাত্রে খাবার খেতে ডাকতে আমার বীভৎস ভাষায় আমাদেরকে গালাগালি করে। এসব শোনার পর আমি মাধুর রুমে যাই। গিয়ে আমি যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি মাধুরী নিজের হাত নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার মুখ যেন পুরোই রক্তাক্ত অবস্থায়। কি ভয়ঙ্কর চেহারা! চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে, চুলগুলো যেন এলোমেলো হয়ে আছে, নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে চাইছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে প্রচণ্ড চিৎকার করে বলতে থাকে, আই খাবি আই, কতদিন খাইনি মানুষের মাংস। এই বলে আমাকে শূন্য করে উঠিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি তখন প্রচণ্ড আঘাত পাই। আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। প্রচণ্ড জোরে চিৎকার করায় নিচের রুম থেকে মা বাবা এসে দেখেন আমি দরজার সামনে উবুড় হয়ে পড়ে আছি, আর মাধুরী ঘর থেকে বের হয়ে বাগানের দিকে পালাতে চাইছে। এসব দেখে আমার মা আর বাবা আমাকে উঠিয়ে খাটের ওপর শুইয়ে দেন, আর মাধুরীকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ঘরে শুইয়ে রাখেন এবং সারা রাত মা আর বৌদি পাহারা দেন। পরদিন সকালে আমার হুঁশ ফেরে। এরপর আমি উঠে দাঁড়াবার প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু আমার হাঁটুতে তীব্র ব্যথায় আমি উঠতে পারছিলাম না। এসব দেখে বাবা নিজেই গিয়ে গ্রামের একটি হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর বাড়িতে এসে ঝাড়ফুঁক করে দেন এবং 2টি তাবিজ দেন, আর বলেন একটি তাবিজ মাথার চুলে বেঁধে রাখতে, আর অন্যটি তাবিজ গলায় বা হাতে পড়তে, আর কিছু পরিমাণ পানি পোড়াতে নিয়মিত সকাল ও সন্ধ্যায় মুখে ছিটিয়ে দেওয়ার জন্য। হুজুরও ঝাড়ফুঁক করার পর বেশ কয়েকদিন কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। আমরা এক পর্যায়ে ভেবে নিয়েছিলাম মাধুরী সুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কি ভাবছেন লিসেনার, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনাটি মূলত এখানেই শুরু। বেশ কয়েক মাস পর রাত্রি 2টো থেকে 2:30 বাজে আমি প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য উঠি। আমি বিছানা থেকে উঠে দেখি মাধুরী বিছানায় নেই। আমি এদিক ওদিক, এপাশ ওপাশ ভালো করে তাকিয়ে দেখি কোথাও নেই। প্রথমে আমি ভেবেছিলাম ঘুমের মধ্যে আছি, তাই আমার মনের ভুল। এরপর আমি আমার রুমের লাইট অন করি, বাহিরে বের হয়ে দেখি মাধুরী ছাদে পা দুটো ঝুলিয়ে বাগানের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলছে। আমি তখন প্রচণ্ড ঘাবড়ে যাই। এই অবস্থায় আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর 7-5 না ভেবে মাধুরীকে জড়িয়ে ধরে শূন্য করে উঠে খাটের উপর শুইয়ে দিই। তখন মাধুরী প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে আর হাত পা ছুটতে থাকে। আমি যখন হুজুরের দেওয়া পানি পড়া বোতলটা যেই না হাতে নিয়েছি, এটা দেখে মাধুরী ঘর থেকে বের হয়ে ছুটে বাগানের দিকে দৌড়াতে থাকে। অতিরিক্ত চিৎকার করায় নিচের তলায় মা বাবা ঘুম থেকে উঠে আমার রুমের দিকে আসছেন। মা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা তরুণ, কে যেন এই দিক দিয়ে ছুটে গেল। আমি খুব তাড়াহুড়ির মধ্যে ছিলাম। মাকে শুধু একটি কথাই বলি, মাধুরী ছুটে ওই বাগানের দিকে গেল। এই বলে আমিও পিছন পিছন ছুটতে ছুটতে গিয়ে দেখি মাধুরী সেন্সলেস অবস্থায় গাছের নিচে পড়ে আছে। আমি আমার মাধুরীকে শূন্য করে ধরে বাড়িতে নিয়ে এসে খুব আলগা করে পিছনে শুইয়ে দিই। এরপর হুজুরের দেওয়া পানি পড়া দিয়ে মুখটা কিছুটা ধুইয়ে দিই এবং বাবার দেওয়া ঠিকানার মতো আমি আমার ভাঙা নড়বড়ে সাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে কবিরাজের বাড়ি প্রায় 8 থেকে 10 কিলোমিটার। কবিরাজের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যায়। সাইকেল চলছে মেঠো পথে রাস্তা ধরে। রাস্তার দুপাশে ঝোপঝাপ বাগান, আর মাঝে মধ্যেই কিছুটা ধান ক্ষেতের জমি, আর জমির উপর দিয়ে বয়ে চলেছে সকালবেলার ঠান্ডা শীতল হাওয়া। বেশ কিছু সময় পর পৌঁছে যাই কবিরাজের গ্রাম। রাস্তার পাশে একটি চায়ের দোকানে জিজ্ঞাসা করি রঘুনাথ কবিরাজের বাড়িটি কোন দিকে।
দোকানে থাকা এক ভদ্রলোক বললেন, চলুন আমার সঙ্গে। আমি ওনার সঙ্গে গিয়ে দেখি কবিরাজ ব্যাটিং পত্র নিয়ে কোথাও যেন বের হচ্ছেন। আমি কবিরাজকে অনুরোধ করে বলি, উস্তাদ আমার স্ত্রীকে বাঁচান, নয়তো ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। উস্তাদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ঘটনা আমায় খুলে বলো। এরপর আমি সম্পূর্ণ ঘটনা উস্তাদকে খুলে বলি। উস্তাদ এসব শোনার পর আমায় বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও, আমি সন্ধ্যাবেলা আসবো তোমাদের বাড়িতে। আর হ্যাঁ, কিছু জিনিসের নাম বলছি, এগুলো অবশ্যই রেডি করে রাখবে। 2টি তাবিজ, 2টি রূপোর তাবিজ, কিছু পরিমাণ জমজমের পানি, একটি কালো রঙের মোরগ, 2 টুকরো গোটা হলুদ, গোটা কয়েক শুকনো মরিচ, গোটা কয়েক আগরবাতি। এরপর আমি বাড়ি ফিরে সমস্ত রকম জিনিসগুলো জোগাড় করি। সন্ধ্যার সময় কবিরাজ বাড়ি এসে উঠানের মধ্যে একটি গোলাকার বৃত্ত আঁকলেন। বৃত্তের মধ্যে মাধুরীকে বসতে বললেন। এরপর কবিরাজ তন্ত্রমন্ত্র শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে মাধুরীর সঙ্গে থাকা জিনটি হাজির হয়ে সিংহের মতো জোর জোর গর্জন করে আর হাত দিয়ে মাটিতে আঁচড় দিতে থাকে। এরপর কবিরাজ জিজ্ঞেস করলেন, কি নাম তোর, কোথা থেকে এসেছিস তুই? মাধুরীর মধ্যে থাকা জিনটি তখন কিছুক্ষণ চুপ থাকার পর, আমার নাম কণিকা দাস, আমি আসামের কামরূপ কামাখ্যা থেকে এসেছি। এরপর কবিরাজ জিনটিকে জিজ্ঞেস করলেন, কিভাবে এসেছিস মাধুরীর কাছে? জিনটি তখন বলে, বাড়ির পাশে ওই করই গাছটিতে আমি দীর্ঘদিন ধরে বসবাস করছি। কিছুদিন আগে সন্ধ্যাবেলায় এই মহিলা ছাদের উপর চুল খুলে ঘোরাঘুরি করছিল। সেদিন থেকেই আমি ওকে পছন্দ করি। আমি ওকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই, কিন্তু ওর কাছে থাকা তাবিজ 2টো বাধা হয়ে দাঁড়ায়। ওর গলার তাবিজটি সেদিন রাতে করই গাছের নিচে খুলে নিই, কিন্তু অন্য তাবিজটি নিতে পারিনি, তাই ও সেদিন বেঁচে গেছে। এরপর কবিরাজ জিজ্ঞেস করলেন, তোকে আজ আমার হাত থেকে কে বাঁচাবে? আমি তোকে বোতলবন্দি করব। তখন জিনটি বলে, কবিরাজ, তুই আমার কিছুই করতে পারবি না। এই বলে অট্ট হাসিতে ঢলে পড়ে মাধুরী। কবিরাজ তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে হাতে থাকা বেতটি দিয়ে মাধুরীকে বেশ কয়েকবার আঘাত করতেই মাধুরীর মধ্যে থাকা জিনটি প্রচণ্ড চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চলে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। কবিরাজ জিজ্ঞেস করেন, কি শর্ত বল। আমায় একটি তাজা মর্গ দিতে হবে। এরপর কবিরাজ জিজ্ঞেস করে, মরগটি কিভাবে নিবি? তখন জিনটি বলে, কিছুটা দূরে 3 রাস্তার মোড়ে একটি বহু প্রাচীন বটগাছের নিচে সন্ধ্যার পরে রেখে আসবি। কিন্তু যে ব্যক্তি মর্গটি রাখতে যাবে ওই ব্যক্তি যেন পিছন ঘুরে না তাকায় এবং এক নিঃশ্বাসে ওখান থেকে চলে আসে। কবিরাজ আরও জিজ্ঞেস করে, তুই চলে গেলে আমরা বুঝবো কিভাবে? এরপর মাধুরীর মধ্যে থাকা জিনটি বলে, বাড়ির উঠানে থাকা আম গাছটির একটি ডাল ভেঙে দিয়ে যাব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসনার, আপনারা হয়তো এখন ভাবছেন ঘটনাটি পুরো বানিয়ে লেখা। তো লিসনারদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, ঘটনাটি মনোরঞ্জন বা আরও আকর্ষণীয় করার জন্য কিছু কিছু শব্দ বা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, তবুও ঘটনাটি 100% সত্য। এরপরও বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।